ব্রিটিশদের একটি নীতির কথা বলা হয়, সেটা হচ্ছে যে ভাগ করো এবং শাসন করো নীতি। আমি মনে করি যে এটা সে শুরুর দিকে এটা কোনোভাবেই উপস্থিত ছিল না। কেননা আমরা যদি দেখি যে এখানে ভাগ করো, শাসন করো নীতি বলতে যে ১-২ টা মানে ২ টা ভাগে বিভক্ত করার একটা বিষয় থাকে। সে জায়গায় আমরা দেখেছি এখানে আ মুঘল এবং এখানে সিরাজউদ্দৌলাকে হারিয়ে তাদের শাসনকে মানে অবনমিত করে এখানে এই ব্রিটিশরা এখানে তাদের জায়গায় তারা একটা কূটনীতিক একটা যে জায়গা নিয়েছেন যে মুসলমানদেরকে সরিয়ে যে মুসলমান শাসকেরা এখানে একটি সেকুলার রাষ্ট্রের কায়েম করেছিল, যেখানে সব ধর্মের মানুষজন কিন্তু তাদের এই দরবারে উপস্থিত ছিল এবং সব ধরনের পেশায় তারা এখানে নিযুক্ত ছিল। সেই জায়গাটা থেকে আমরা যদি দেখি তাহলে এই ভাগ করো এবং শাসন করো নীতি এই ব্রিটিশদের এই তত্ত্বটিতে কোনোভাবেই আসলে বিশ্বাস করা যায় না। সুতরাং আমরা যদি এখানে দেখি যে কলকাতার একটি নব্য যারা সুযোগ সন্ধানী যারা থাকে, যারা মানে উৎপাদনের সঙ্গে জড়িত নয়, তারা যারা এই ব্রিটিশদের পদলেহন করে তাদের একটা নতুন কিছু সুযোগ সুবিধা তাদের একটি শ্রেণী তৈরি হয়ে গেছিল। তারা কারা? তারা কিন্তু কোনোভাবেই বঙ্গভঙ্গকে সমর্থন করে নাই। সেটার কারণ কিন্তু খুবই সুস্পষ্ট। এখানে যেটা বলা হচ্ছে যে এখানে কয়েকটি বিষয় আছে। ক্ষমতা হাতছাড়া করা। মানে এখানে চট্টগ্রাম বন্দর গড়ে উঠবে, এটা কখনোই কলকাতার বাসী চায় নাই। আরেকটা বিষয় আছে যে কলকাতা যখন আমরা চট্টগ্রাম বন্দর তৈরি হবে তখন কিন্তু চা এবং পাটের যে রপ্তানির কেন্দ্রটা কিন্তু চট্টগ্রামকে ঘিরে আরেকটি নতুন অর্থনৈতিক অঞ্চল গঠিত হবে। সেটা কোনোভাবেই কলকাতা সমর্থন করেনি। আরেকটা বিষয় জমিদারদের অসুবিধা। আমরা যদি দেখি যে আমরা ব্রিটিশ আমলে পূর্ববঙ্গকে শোষণ করেই কিন্তু কলকাতা তৈরি হয়েছে। বলা হয় যে একইভাবে যে পূর্ব পাকিস্তানকে শোষণ করে ইসলামাবাদ তৈরি হয়েছে। তাহলে এই স্বাধীন বাংলাদেশে আমরা কী পেলাম? আমরা দেখেছি যে এখানে কানাডায় বেগমপরা তৈরি হয়েছে, মালয়েশিয়ায় তৈরি হয়েছে এবং এই অর্থনীতিটা বাংলাদেশে যারা লুটেরা তারা কিন্তু বাহিরে নিয়ে গিয়েছে। সেই জায়গাটা থেকে আমরা যদি দেখি যে তাহলে ওই জায়গাটা থেকে আমরা যে জমিদারদের একটা অসুবিধা হতো, সেই কারণে আমরা সেটা কিন্তু তৎকালীন জমিদাররা এটা সমর্থন করে নাই। আরেকটা বিষয় আছে যে আদালতের বিষয় আছে যে এই আদালতগুলো যদি আমাদের পূর্ববঙ্গে চলে আসে তাহলে কিন্তু কলকাতার যে একটি মক্কেল তারা বিপুল যে মামলা মোকদ্দমায় জড়িত ছিল পূর্ববঙ্গের মানুষ, সেই মামলা মোকদ্দমার জন্য কিন্তু কলকাতায় যেতে হতো। তো এই কলকাতার যারা উকিল তারাও কিন্তু একটা বুদ্ধিবৃত্তিক শ্রেণীর অংশ। তারাও চায় নাই যে পূর্ববঙ্গটা আলাদাভাবে কিংবা বঙ্গভঙ্গটা হোক। আরেকটি বিষয়ে বলা হচ্ছে যে এখানে দৈনিক পত্রিকার কথা বলা হচ্ছে। তার মানে এখানে একটা উকিল থেকে শুরু করে এবং এখানে যারা পত্রিকা মানেই একটা এখানে বিজ্ঞাপনের বিষয় আছে, এখানে একটা অর্থনৈতিক চালিকা শক্তি আছে, এখানে কিছু বুদ্ধিবৃত্তিক আছে যারা লেখালেখি করবে এবং এই পুরা সম্পাদক, উপসম্পাদক মিলে একটা কিন্তু গোষ্ঠী তৈরি হয়। সেই জায়গাটা থেকে কিন্তু পূর্ববঙ্গের থেকে যখন আমরা যদি দেখি এখানে তৈরি হয় তাহলে কিন্তু কলকাতার যে প্রকাশিত সংখ্যা, পত্রিকার সংখ্যা সেটা কিন্তু কমে আসবে। সেই জায়গা থেকে কিন্তু এই পূর্ববঙ্গে যে আমাদের অর্থনৈতিক বিকাশের জায়গা থেকে কোনোভাবে সমর্থন দেওয়া হয়নি। আমরা যদি দেখি যে সর্বশেষ যে ইলেকশনটা হলো, সেখানেও কিন্তু আমরা যারা হাঁ ভোট চেয়েছি তারাও কিন্তু আমরা বলেছি যে আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে হাঁ ভোট জিতলে আ আপনার এই যে আদালত আমাদের প্রতিটা বিভাগে একটি করে মানে হাইকোর্টের একটি শাখা বেঞ্চ এই ধরনের আমরা একটা কথা বলেছিলাম। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখি যে পূর্ব বাংলাকে ঘিরে যে একটা দীর্ঘকালীন যে একটা শোষণ বঞ্চনার ইতিহাস সেটা কিন্তু আজও থেমে যায়নি। তো আমরা আলোচনা করছিলাম এই জায়গা থেকে আমি গতকালকেও কথা বলেছি। বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি ভিলাম ভান সেন্দেল, এ হিস্ট্রি অফ বাংলাদেশ গ্রন্থ থেকে আমি এই কিছু যোগ বিয়োগ করে আমি কথাবার্তা বললাম। আমাদের মনে হয় যে আমাদের এই ইতিহাসের এই জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন যে এই পালাবদলগুলো আমরা যদি সচেতন করি, যেহেতু ফেসবুকে এখন মানুষ আছে সচেতনভাবে আমরা চাইবো যে সহজভাবে মানুষের কাছে আমাদের যে ইতিহাসগুলো যাতে আমরা তুলে আনতে পারি। সবাইকে ধন্যবাদ।